প্রিয় দর্শক, স্বাগত জানাই বিজিক অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি মঞ্জুর আহমেদ। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক KM জামশেদুজ্জামান এবং মাহফুজুর রহমান। আপনাদেরকে স্বাগত জানাই। দর্শক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক নিবেদিত আজকের বিজিক অনুষ্ঠানটাকে আমরা ভিন্নভাবে সাজিয়েছি। আপনারা জানেন যে আমরা আমাদের বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে পৌঁছেছি, অর্থাৎ 50 বছর বাংলাদেশ বিজয় অর্জন করেছে। পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে সংগ্রাম করে আমরা জয়ী হয়েছি। তার 50 বছরে আমরা রয়েছি এবং এই 50 বছরের শুভেচ্ছা সুবর্ণ জয়ন্তীতে আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমরা আমাদের অনুষ্ঠানে আজকে আমাদের যে বাংলাদেশি মুদ্রা বা টাকা, সেটার গল্পটি আমরা আসলে শুনতে চাই। কিভাবে টাকাটি আসলো, কিভাবে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলাম এবং সে সব কিছুর মূলে টাকার একটি অবস্থান আছে, সেটি নিয়ে মূলত আলোচনা করব স্টুডিওতে। সেই জন্যই আমরা আজকে রেখেছি বাংলাদেশ ব্যাংকের সাবেক দুজন নির্বাহী পরিচালককে। আমি শুরুতে জামশেদুজ্জামান স্যারের কাছে যাব যে আপনি যদি বলেন টাকাটা আসলে আমরা কিভাবে আসলো। আমাদের দেশটা তো কোনো সম্পদ ছিল না, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, কোনো সম্পদ নাই, কোনো রিজার্ভ নাই, তো কিসের বিপরীতে টাকাটা ছাপা হলো, কিভাবে ছাপা হলো? ধন্যবাদ আপনাকে। দেখেন, জিনিসটা এমন একটা বিষয় যে সমস্ত পৃথিবী যদিও যথেষ্টভাবে স্বীকৃতি দেয় না, তবুও সমস্ত পৃথিবী আমাদের এই বঙ্গবন্ধুর এই প্রচেষ্টাকে গ্রহণ করেছে। তখন ধারণা ছিল, ইতিহাসের ধারণা হলো প্রায় 10,000 বছর আগ থেকে সোনার মুদ্রা ছাড়া কোনো বিনিময়ে যোগ গ্রহণ করা হবে না। আমরা তো রাজরাজাদের গল্প বলি, আমরা তো সাধারণ মানুষের কথা বলি না, যেখানে কড়ি ছিল, অন্যান্য বিনিময় ব্যবস্থা ছিল, সেটা বাদ। আমরা রাজকীয় গল্প বলছি এবং বঙ্গবন্ধু এমন একটি সিদ্ধান্ত দেন যা সমস্ত পৃথিবী এখন সরাসরি না হলেও পরোক্ষভাবে গ্রহণ করেছে। বিষয়টা এরকম, তখন 10 জানুয়ারি পার হয়ে গেছে, ধরেন উনি বাংলাদেশে এসেছেন। কয়েকদিনের মধ্যে তিনি তাজউদ্দিন সাহেবকে বললেন যে চলো তো আমরা একটু দেখে আসি তুমি কেমন স্বাধীনতা হলো। দুজনে এসে কোথায় যাবেন ভাবলেন যে এলিফ্যান্ট রোড অথবা নিউ মার্কেট, এখন আমি দেখতে চান, কেননা তাজউদ্দিন সাহেব সঙ্গে আছেন। এসে ওনারা প্রথমে এলিফ্যান্ট রোডের একটা দোকানে থামলেন। দোকানদার তো থতমত খেয়ে মানে যা করবে আর কি, বঙ্গবন্ধু তার দোকানে এসেছে। যা হোক, তিনি একটা টুল টেনে নিয়ে, চেয়ার না টুল টেনে নিয়ে বসলেন। তাজউদ্দিন সাহেবকে বললেন বসো, তাই নাও। ওনারা কথা বলছেন, এর মধ্যে একটা খরিদ্দার আসলো, এসে দোকান থেকে কী জানি কিনলো, কিনে টিনে ইন্ডিয়ান কারেন্সি বের করে দোকানদারকে দিল। দোকানদার দেখে নিশ্চিন্তে তার বাকি ভাঙতি টাকাটা দিয়ে দিল। বঙ্গবন্ধু দেখলেন। একটু পরে আরেকটা লোক আসলো, কী জানি কিনলো টিনলো, কিনে পাকিস্তানি নোট দিয়ে সে টাকাটা দিল এবং তাতে আবার বাকি যে টাকাগুলো সেগুলো পাকিস্তানি নোট দিয়েই দোকানদার ফেরত দিল। বঙ্গবন্ধু খুব অবাক হলেন। তাজউদ্দিনকে জিজ্ঞেস করলেন এটা কী ব্যাপার, তোমরা স্বাধীন করছো? আগে একটা মুদ্রা আমাদেরকে ডোমিনেট করতো, এখন দেখি 2টা মুদ্রা আমাদেরকে ডোমিনেট করে। তিনি খুব অসন্তুষ্ট চিত্তে সঙ্গে সঙ্গে তারা দুজনে ফিরে আসলেন। বললেন আমি এক্ষুনি চাই বাংলাদেশ তার নিজস্ব মুদ্রা ব্যবহার করবে, ডাকো গভর্নর। হামিদুল্লাহ দেখতে খুব সুন্দর ছিলেন, কিন্তু জানেনই তো তার পরিবারের সবাইকে পাকিস্তানিরা মেরে ফেলেছিল। এই লোককে ডেকে পাঠানো হলো, তিনি তো বেশিরভাগ সময় মন খারাপ ছিল। দেশে যখন উপস্থিত হলেন বললেন স্যার, ও স্যার তো বলার তখন নিয়ম ছিল না, ভুল বলছি, তখন তো সবই ভাই, মুজিব ভাই। মুজিব ভাই। তো বঙ্গবন্ধু বললেন আমি এখনই চাই টাকা, বাংলাদেশের মুদ্রা হবে। উনি বললেন এটা তো সম্ভব না মুজিব ভাই, কি করে আমি বাংলাদেশের টাকা ছাপবো? কেন? ওই যে ধানমন্ডিতে ওই রাস্তায় একটা বিয়ে হচ্ছে, চলেন আমরা দুজনে ওই বিয়েটা দেখে আসি। ওর কনের গলায় যতগুলো সোনার অলংকার আছে, সেই সোনার অলংকার বাংলাদেশ ব্যাংকে তার সমপরিমাণ সোনা নাই, রূপাও নাই, 0 এবং 0। কি দিয়ে আমি মুদ্রা ছাপবো, আমাদের নোট ছাপবো? কেননা তখনকার ভিতরে মানুষের অন্তরে সোনা ছাড়া, রূপা সহ আর কি, সোনা ছাড়া মুদ্রা আবার হবে কি করে? সুতরাং বঙ্গবন্ধু কনভিন্স করতে পারলেন না। ও বললেন যে আচ্ছা তুমি যাও। তারপরে পরপরই উনি তার জানতে চাইলেন সোনাগুলো কি হয়েছিল, কে নিল। এক একজন এক একটা কথা বলে, তো সবগুলো ইতিহাসের সঙ্গে যে মেলে তত না।
এক লোক বলল যে পাকিস্তানিরা যখন 11, 12, 13 ডিসেম্বর 71 তখন 100 টাকার নোটগুলো বান্ডিল বান্ডিল এনে আজকে আমরা যেটাকে বটতলা বলি ওই বটতলার উপর ফেলে দিয়ে গেছিল, যার ইচ্ছা নিয়ে যাও। আমার জানা মতে কেউ নেয়নি, তবে শুনেছি নাকি একটা পুলিশ অফিসার কয়েকটা নোট নিয়ে গিয়েছিল। তিনি স্বীকার করেছেন প্রায় 20 বছর পরে স্বাধীনতার। যাই হোক, এক লোক সারা রাত ধরে মিস্ত্রিগিরি করছিল কোনো একটা বিল্ডিংয়ে। সে দেখছে যে পাকিস্তানি সোলজাররা পকেট থেকে কী জানি বের করে, আর ওই ইলেকট্রিক পোস্টের প্রত্যেকটা নম্বর থাকে, টেলিফোন পোস্টের নাম্বার থাকে, ওর উপরে একটা অনেক উপরে ফুটা থাকে, ওইটার মধ্যে দিয়ে ঠাস করে কিছু ফেলে দেয়। ওই মিস্ত্রিটা দেখছে, দেখে বুঝছে গোল্ডগুলো বাংলাদেশ ব্যাংক থেকে বের করে করে মতিঝিলের এগুলোর মধ্যে ফেলে দিচ্ছে। সে ভাইকে অত্যন্ত গোপনে বলছে, খবরদার কাউকে বলবা না, সকালবেলা এটি আমার লোহা কাটা করাত কিনতে হবে। কিন্তু সকালবেলায় যখন হলো তখন দেখলো যে মতিঝিলের বেশিরভাগ টেলিফোন পোস্টগুলো কাটা এবং তা মাটিতে পড়ে রয়েছে। আমরা জানি না কেউ গোল্ড পেয়েছিল কিনা, কিন্তু পাকিস্তানি আর্মিরা নাকি প্রত্যেকটা মাস্টের নাম্বারটা লিখে পকেটে রেখে দিয়েছিল, এটা আমার, ওটা অমুকের। জানতো না তো পরাজিত সৈনিকরা কিছুই নিতে পারবে না। এই অবস্থায় তাহলে এটা কোনো ব্যাখ্যা হলো না যে গোলটা কোথায় গিয়েছিল। তখন তিনি আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, আমাদের টিচার ডক্টর আনিসুর রহমানকে ফোন করলেন কিনা আমি শিওর না, কথা বললেন যে আচ্ছা গোল্ডের কি দরকার নোট ছাপতে, রিজনটা কি আমাকে একটু বুঝাও তো। আনিসুর রহমান বঙ্গবন্ধু ডাকলেন, বঙ্গবন্ধুর কথা বললেন। তো উনি তো বিখ্যাত খুব সুন্দর করে সহজ করে কথা বলতে, তো উনি একটা সেন্টেন্সে শেষ করে দিলেন, কনফিডেন্স। গোল্ড যদি থাকে নোটের পিছনে তাহলে মানুষ এটা গ্রহণ করে, কেননা কনফিডেন্স আছে। বঙ্গবন্ধু টেলিফোন রেখে দিয়ে তার লোকজনকে বললেন, এটা কোনো ব্যাপার নাকি, আমি দাঁড়িয়ে যদি বলি আমরা অস্ত্র হাতে নেব, বাঙালিরা নেয়নি। কে কোন বাঙালি গুলি করতে জানতো? এটা আফগানিস্তান না যে 12 বছর হলে একটা রাইফেল দিয়ে দেওয়া হবে, অথচ বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে। আমি বলবো আমাদের সোনা নাই, তোমরা আমার টাকা গ্রহণ করবা? মানুষ বলবে নিশ্চয়ই নিশ্চয়ই। এটা কি বলে কনফিডেন্স। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ডাকো। হামিদুল্লাহ সাহেব আসলেন, তাকে বলা হলো এই করবেন, কনফিডেন্স হয়ে গেছে, হয়ে যাবে, আমি গণমিটিং করব, সেখানে বলে দেবো। উনি চলে গেলেন। সব অফিসে না একটা ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট থাকে, যাদের কাছ থেকে ফাইল কখনো পাস করা যায় না, ভুল একটা সে বের করবেই। তাকে গভর্নর ডাকলো, দেখে বললো তুমি তো ভালো অ্যাকাউন্টিং বোঝো, আর আমাদের বঙ্গবন্ধু খুব ভালো এই সাবজেক্টটা খুব ভালো জানেন, তুমি এক কাজ করো, বঙ্গবন্ধুকে যেভাবেই পারো বুঝে আসো যে এটা সম্ভব না। অ্যাকাউন্টেন্ট তো মহা মুশকিলে পড়ে সেই বঙ্গবন্ধুর কাছে এসে, মুজিব ভাই, তারপরে মুজিব ভাই আমাদের সব হয়ে গেছে, ডিজাইন টিজাইন হয়ে গেছে, এখন আমরা টাকা চেপে ফেলবো, এই ধরেন 1 সপ্তাহ আমাদের সময় লাগবে, কিন্তু একটা সমস্যা আছে, এই জন্য আপনার কাছে এসেছি। জিজ্ঞেস করলেন কী সমস্যা? আচ্ছা নোটসগুলো তো লায়াবিলিটি, তো অ্যাসেট সাইডে কি যাবে? অ্যাসেট সাইডে আমি কি লিখব? আমি কি পিপলস কনফিডেন্স এই কথাটা লিখে দেবো? বঙ্গবন্ধু বুঝতে পারলেন কোথায় তাকে বলা হয়েছে, তিনি উত্তর দিলেন না, বললেন ঠিক আছে দেখছি কি করা যায়। এর মধ্যে তিনি অন্যান্য তথ্য নিতে থাকলেন কিভাবে এটা সম্ভব। এই যে আমি যে বললাম যে 10,000 বছর থেকে গোল্ডের উপর মানুষ নির্ভর করেছে, এটা অনেকেরই আপত্তি আছে। ইতিহাস তো যায় না 10,000 বছর পর্যন্ত, কিন্তু ধর্মপুস্তক যায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সেরার জন্য যে জমিটা কিনেছিলেন সেটা তিনি কয়টা স্যাকেল দিয়ে কিনেছিলেন। স্যাকেল আজকেও প্রচলিত ইসরায়েলের ইয়ের নাম, কয়টা স্যাকেল দিয়ে কিনেছিলেন। স্যাকেলের ডেফিনেশন হচ্ছে গোল্ড অর সিলভার ইকুয়াল টু 1 বস্তা খাদ্যশস্য। তাহলে তখনও তো ছিল, তিনি তো প্রায় 10,000 বছর আগের। আর এই এখন বিশ্বাস না হলে দেখে আসতে পারেন পিরামিডে গিয়ে,
সেখানেও গোল্ড ছিল, সেখানেও কয়েন ছিল। আমাদের টাকাটা কিসের এগেনস্টে আসলো তখন? তখন যেহেতু এই যে মানসিকতা, এই মানসিকতা তো পরিবর্তন করা দরকার। কিভাবে তিনি পরিবর্তন করতে পারেন সেই জন্য তিনি চেষ্টা করছিলেন। করে তিনি একটা বুদ্ধি করলেন যে শ্রীলঙ্কায় নাকি পাকিস্তান চিটাগং পোর্টে পাঠাচ্ছে নোট। তখন ডিসেম্বরের প্রথম দিকে সবসময় ঢাকা থেকে নোট যেত করাচি, করাচি থেকে নোট আসতো ঢাকায়। তো যখন ইন্ডিয়া বন্ধ হয়ে গেল ডিসেম্বরের 3 তারিখ থেকে, তখন ওই কোনো জাহাজে তুলে দিয়েছে নোটস আসতেছে। শ্রীলঙ্কায় এসে শ্রীলঙ্কানরা এটাকে আটকে দিল। কেন আটকালো? কারণ হচ্ছে যে বাই দিস টাইম বিজয় হয়ে গেছে। তারা বলল যে চিটাগং পাকিস্তান এরকম নামের কোনো ঠিকানা পাওয়া যাচ্ছে না। সেইটার এগেনস্টেই, সেটা রিসিভেবল দেখায়, সেটার এগেনস্টেই টাকা ছাপা হলো। ইয়েস, তখন ওনার মাথায় বুদ্ধি আসলো, আইডিয়া আসলো। ভালো অ্যাকাউন্টিং বুঝতেন, যে অ্যাকাউন্টিং এ রিসিভেবল হচ্ছে অ্যাসেট, সেই অ্যাসেটের যে টাকাটা আসার কথা ছিল আসলো না, সেই টাকাটা রিসিভেবল দেখায় আমাদের টাকা করা যায় কিনা, না ফাইনাল ডিসিশন না। তখন উনি প্রস্তাব করলেন যে এইটা করব। শ্রীলঙ্কার সঙ্গে কথা বললে শ্রীলঙ্কা রাজি হলো না, দেবে না বাংলাদেশকে। তবু রিসিভেবল রেখে করা যায় কি না। এর মধ্যে অ্যাকাউন্টস দেখা হলো, অ্যাকাউন্টসে দেখা গেল যে গোল্ড তো নাই বাংলাদেশে, সিলভার নাই, আছে 60 crores ইকুইভ্যালেন্ট ফরেন এক্সচেঞ্জ। এটা তো ডাইরেক্টলি আমরা নোট হিসেবে ব্যবহার করতে পারবো। আমাদের হিসেবে তখন 280 অথবা 260 crores নোটের দরকার। আছে 100 সামথিং যা পাকিস্তানি নোটস, 180 বোধহয় পাকিস্তানি নোটস। তো পাকিস্তান করলো কি, এই নোটগুলোকে বাজেয়াপ্ত করে দিল। বুঝতে পারলো যে বাংলাদেশ কিছু একটা করবে, এটার বদলে পরে করবে, দাবি করবে আমাদের সম্পদ দাও, সুতরাং দিয়ে দিল। আমি মাহফুজ ভাইয়ের কাছে এই পর্যায়ে আবার আপনার কাছে আসবো। মাহফুজ ভাইয়ের কাছে জানতে চাইবো যে আমাদের প্রথম নোট ছাপা হয়েছিল তো ইন্ডিয়া থেকে, আপনি যদি সেটা একটু বলেন যে ভারত কিভাবে এই নোট। ভারতের নাসিক নামক একটা জায়গা আছে, সেখানের একটা সিকিউরিটি প্রিন্টিং থেকে নোটগুলো ছাপা হয়েছিল। আমি একটু সামান্য পেছনের দিকে যাই। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে তো পাকিস্তানের টাকা, যেটাকে রুপি বলা হয়, হ্যাঁ, সেই রুপিটা চলতো। তখন তাদের এখানে চালু ছিল 1 রুপি, 5 রুপি, 10 রুপি, 50 রুপি, 100 এবং 500 রুপি। তো মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের লোকজন ওই এই রুপিগুলোর মধ্যে, মানে আমি টাকাই বলি, আমরা তখন টাকাই বলতাম, টাকার মধ্যে বাংলাদেশ, আমরা কিন্তু বাংলাদেশ একসাথে লিখি মুক্তিযুদ্ধের পরে, আগে কিন্তু বাংলা এবং দেশ আলাদা লেখা হতো। তো বাংলাদেশ সিল দেওয়া অথবা জয় বাংলা সিল দেওয়া থাকতো, এই অনেকেই মেরে দিত। এইটা পাকিস্তানিদের নজরে আসছে। তখন তারা মুক্তিযুদ্ধের মাঝে মাঝে অগাস্টের দিকে সম্ভবত 1971 সালে এই টাকাগুলো বাতিল করে দেয়, ঘোষণা দিয়েছে যে যেগুলোর মধ্যে বাংলাদেশ বা জয় বাংলা সিল দেওয়া থাকবে এগুলো বাতিল। একই সাথে তারা 100 টাকা এবং 500 টাকার নোট বাতিল করে দিল। তার মানে বাংলাদেশে তখন মুক্তিযুদ্ধের পরে যখন আমরা স্বাধীনতা পেলাম, তখন আমাদের হাতে ছিল পাকিস্তানি 1 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকা, 50 টাকা, দিস মাচ। এইগুলো দিয়ে আমাদের লেনদেনগুলো, আমাদের প্রথম 1 টাকার নোটই তো ছাপা হলো ইন্ডিয়াতে। হ্যাঁ, 1 টাকার নোট এবং তার পরপরই 100 টাকার নোট। আপনার একটা বইতে আপনি লিখেছেন যে তার এগেনস্টে ইন্ডিয়ান সরকার 50,000 রুপি বোধহয় আমাদের, এটা হলো আমাদের, এটা আমি পরে আসতেছি, 50,000 পাউন্ড স্টার্লিং আমাদেরকে ঋণ দিয়েছে ইন্ডিয়ার সরকার, যাতে আমরা নস্ট্রো অ্যাকাউন্ট খুলতে পারি। এই ব্যাংক অফ ইংল্যান্ডে আমাদের নস্ট্রো অ্যাকাউন্ট খোলা হয়েছিল। নস্ট্রো অ্যাকাউন্ট মানে হচ্ছে বৈদেশিক লেনদেন করার জন্য বিদেশের কোনো ব্যাংকে আমাদের যদি অ্যাকাউন্ট হয় এটাকে বলে নস্ট্রো অ্যাকাউন্ট, আর বিদেশিরা যখন আমাদের কোনো ব্যাংকে খোলে এটাকে বলে ভস্ট্রো অ্যাকাউন্ট। হ্যাঁ, তো ওইটা, আর একই সাথে আমাদেরকে একটা অনুদান দিয়েছিল, সেটা হচ্ছে $5 মিলিয়ন। হ্যাঁ, সেটা আমরা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মুম্বাই শাখায় একটা অ্যাকাউন্ট খুলেছি। আর একই সাথে 10 কোটি ভারতীয় রুপিও তারা দিয়েছিল, যেটা আমরা কলকাতায় অ্যাকাউন্ট খুলেছিলাম। এটা দিয়ে আমাদের নস্ট্রো অ্যাকাউন্টের যাত্রা শুরু হয়েছিল। আপনি যেটা জিজ্ঞেস করেছিলেন, তো যখন বঙ্গবন্ধু এই সিদ্ধান্তগুলো নিলেন, তখন তাৎক্ষণিকভাবে, মানে উনি বাংলাদেশে প্রবেশ করার পরে 10ই জানুয়ারি প্রবেশ করেছেন, এরপরে 54 দিন মাত্র পরে আমরা কিন্তু টাকা ছাড়তে পেরেছি। এটা পৃথিবীর ইতিহাসে এখনও আপনি পারবেন না এই 54 দিন পরে টাকা ছাপতে পারা, বা এটা স্বাধীনতা অর্জনের 79 মানে 79 দিবস পরে আমরা টাকা ছাড়তে পেরেছি। এটা নাসিক থেকে একটা নোট, 1 টাকার নোট এনে আমরা ছেড়েছি, এবং একই সাথে 100 টাকার নোটও ছেড়েছি। নাসিকে কি 100 টাকার নোট করেছিল না? করেছিল। পরে আমরা যুক্তরাজ্যের থেকে, পরে আমরা যুক্তরাজ্যের সিকিউরিটি প্রিন্টিংয়ে চলে গেলাম। কেন?
এখানের নোটগুলোতে সিকিউরিটি থ্রেট ছিল না, তো বঙ্গবন্ধু ভয় পাচ্ছিলেন যে যে কোনো সময় ওই মানে জাল নোট বের হয়ে যেতে পারে, এবং খুব সহজ তখন খালি অফসেটে যেভাবে ছাপা হয় এইভাবেই তো ছাপা হয়েছে এই টাকাগুলো, যত দ্রুত এগুলি বাজার থেকে নেওয়া যায়। এই কয়েক মাস পরে এই টাকাগুলো উনি প্রত্যাহার করে নিলেন। আরেকটা ভয় ছিল, ওই যে জমশেদ ভাই একটু আগে বললেন যে পাকিস্তানে টাকাগুলো বাতিল করে দিয়েছে, তাদেরও তো অনেক টাকা ব্যাংকে জমা হবে না, যারা অবৈধভাবে আছে টাকা অনেক সময় হবে না। এগুলি আফগানিস্তান এবং ইন্ডিয়া হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে যদি পাকিস্তানি টাকা আমাদের এখানে দীর্ঘদিন চালু থাকে, এই ভয়টাও আমাদের ছিল। যার ফলে আমাদের এই টাকাগুলো যখন ইন্ডিয়া থেকে ছাপা হয়ে এটা ছাড়লো এবং পাকিস্তানি নোট ধীরে ধীরে বাতিল হয়ে গেল, আবার ওইটা মানে জাল হতে পারে এই ভয়ে আমরা লন্ডন থেকে টাকা ছাপিয়ে নিয়ে আসলাম, এবং সেগুলি খুব ভালো সুন্দর টাকা এবং থ্রেডে ছিল, শিল্পাচার্য জয়নুল আবেদিনের ডিজাইন করা ওই টাকাগুলো। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশি টাকা, বাংলাদেশি মুদ্রা, সেটা কিভাবে ছাপা হলো, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশে কিভাবে আমরা টাকাটা আমাদের মুদ্রা হিসেবে আসলো, সেই ইতিহাসটা বা সেই জন্ম পর্বটা নিয়ে আমরা ধারাবাহিকভাবেই এই আলোচনাটা চালিয়ে নিব। আমরা বিরতির আগে শুনছিলাম মাহফুজুর রহমান সাহেবের কাছ থেকে যে নাসিক আমাদের প্রথম টাকাটা ছাপে, তারপরে আমরা যুক্তরাজ্যে যাই। যুক্তরাজ্যে আমাদের কি কি টাকা ছাপা হয়? কত? যুক্তরাজ্যে আমাদের ছাপা হয় 100 টাকার নোট, 5 টাকার নোট এবং 10 টাকার নোট, এগুলো ছাপা হয় ওখানে। এবং সেগুলোর ডিজাইন আমি বলেছি অলরেডি যে শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং তার অন্য টিম নিয়ে খুব সুন্দর নোট। আপনি নিশ্চয়ই জানেন যে টাকাগুলো কিন্তু হাতে আঁকা ওই দেওয়া হয়, এটাকে লাইন বলে। আপনি টেকনিক্যালি যে লাইন এর মাধ্যমে আপনি ছবি তুলে টাকাতে কখনোই ব্যবহার করতে পারবেন না, ছবি এঁকে লাইন সিস্টেম বলে এটাকে টেকনিক্যালি, ওই সিস্টেমে আঁকতে হয়। এবং সেটাই শিল্পাচার্য জয়নুল আবেদিন তখনকার আরও ইয়াদেরকে নিয়ে করেছেন, আরও শিল্পী যাদের, কামরুল হাসান সাহেবও সম্ভবত ছিলেন। আপনি জানেন আমাদের বাংলা ব্যাংকের মনোগ্রাম প্রথম টাকা বোধহয় কামরুল হাসান, পটুয়া কামরুল হাসানের আঁকা 1 টাকার নোট, 1 টাকার নোট যেটা, কিন্তু পরবর্তী সময়ে শিল্পাচার্যের নেতৃত্বে কমিটি হয়েছে আর কি। আর বাংলাদেশ ব্যাংকের মনোগ্রামটা কিন্তু কামরুল হাসান সাহেবের আঁকা। হ্যাঁ, উনি খুব সুন্দর একটা মনোগ্রাম, অনেক অর্থবহ তখনকার দিনের যে আমাদের অর্থনীতিকে টোটালি রিপ্রেজেন্ট করে এই মনোগ্রামটা। সেখানে আপনি মনোগ্রামের উপর একটু কথা বলি, সেখানে আছে পাট পাতা, আছে চায়ের পাতা, আছে নদী, আছে ধানের গোলা। হ্যাঁ, ভিতরে যে এটা কিন্তু ধানের গোলা, সেই ধানের গোলা মানে ঐতিহ্যের একটা মানে প্রতিকৃতি। সেখানে আবার বাংলা ভাষায় লেখা আছে বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, সেখানে আমাদের যে তখনকার অর্থনীতি সবগুলো জিনিসই কভার করেছে। হ্যাঁ, এখন যেমন আমরা গার্মেন্টসের উপর নির্ভরশীল অর্থনীতি অনেকটা, তখন তো আর সেটা ছিল না, তখন এই পাটের উপর নির্ভর এবং ধান চাষই আমাদের খাবারের যেগুলো আছে সেগুলো। আপনি আলোচনাটা করছিলেন, আমি মাঝখানে মাহফুজ ভাইয়ের কাছে গেছিলাম, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আসলে টাকাটা কিসের এগেনস্টে ছাপা হয়, তো এখন কি হয়, মানে এখন তো গোল্ডের এগেনস্টে হয় না, আমরা যতটুকু জানি রিজার্ভের এগেনস্টে হয়, তো সেটা যদি এখন বলেন যে কিভাবে। আগে একটুখানি বলতে হয় যে তখন কি হলো, তখন বঙ্গবন্ধুকে তো তার সিদ্ধান্ত হলো যে টাকা ছাপতেই হবে। তো শেষ পর্যন্ত যখন পাকিস্তানও ডিমোনেটাইজ করে দিল, তখন উনি বুদ্ধি করলেন যে একমাত্র রাস্তায় দেখছি প্রমিসরি নোটস। অ্যাকাউন্টিংয়ে প্রমিসরি নোটস একটা অ্যাসেট, কিন্তু প্রমিসরি নোট কিসের? পাকিস্তান থেকে আমাদের ভাগ আমরা আদায় করব, তারপরে সেটা বাংলাদেশ ব্যাংকে দিয়ে দেব, এই প্রতিজ্ঞাপত্র। এটা নিয়ে মিনিস্ট্রি এবং অন্যান্য যারা জান্ত্রিয়াল তারা তাকে একটুখানি চেঞ্জ করতে বললো যে প্রমিসরি নোট না করে আপনি দেখেন তো এটা কেমন হয়, অ্যাডহক ট্রেজারি বিলস। এই অ্যাডহক ট্রেজারি বিল আপনি বাংলাদেশ ব্যাংকে দেন, ইকুইভ্যালেন্ট টু আমাদের 240 crores টাকা, এটা দেন, এরা বাংলাদেশ ব্যাংক ছাপবে। কিন্তু আপনি এখানে একটু লক্ষ্য করেন যে ট্রেজারি বিল, অ্যাডহক ট্রেজারি বিল সব দেশে আছে, ইন্ডিয়াতেও আছে। সকল দেশে প্রথম মুদ্রা ছাপা কিন্তু গোল্ডের উপরে। ট্রেজারি বিল দিয়ে আপনি এক্সট্রা কিছু টাকা ছাপতে পারেন, কিন্তু বাংলাদেশের প্রথমেই ট্রেজারি বিল, তাও আবার অ্যাডহক। এটার মানে হচ্ছে আপনার কোনো টাকা নেই, এমনকি বিলটা হলো একটা লোন এনে বাংলাদেশ ব্যাংকে দিলেন উইদাউট এনি অ্যাসেট, সেইটাকে অ্যাসেট ধরে নিয়ে আপনি টাকা করলেন। আজ পর্যন্ত কোনো লোক বলেনি যে এর ব্যাকিংয়ে কিচ্ছু নাই, কেউ বলেনি যে আমি এ টাকা নেব না। এটাই হলো বঙ্গবন্ধুর সবচেয়ে বড় সার্থকতা। এবং সেখানেই না, পরবর্তীতে এই যে তারিখগুলো দেখেন, 71-এ আমেরিকা খুব গোলমাল হয়েছিল, এটা একটা হিস্ট্রি, এটা এখন আমরা আলোচনা করতে পারবো না। গোলমাল হয়েছিল কেন, নোটসের শর্ট হয়ে গিয়েছিল। তখন আমেরিকা ডিসাইড করে গোপনে
চিন্তা করে যে এমন একটা পদ্ধতি করলে কি হয় যে নোটের সঙ্গে গোল্ডের সম্পর্ক না রাখলে হয়। এই কোনো একটা গরিব দেশ, তখন তো আমেরিকা বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, কোনো একটা গরিব দেশ টাকা চালু করছে এবং তারা এখনো টিকে আছে, আমরা কেন পারবো না? যদিও রেকর্ড বলে যে 71-এ তিনি গোপনে পরীক্ষা করেছিলেন পাবলিককে না জানিয়ে, কিন্তু 73 থেকে ডিক্লেয়ার করা হয় যে আজ থেকে নোটের সঙ্গে ইউএস ডলারের কোনো সম্পর্ক থাকবে না, গোল্ডের সঙ্গে ইউএস ডলারের কোনো সম্পর্ক থাকবে না। তারপর পরে ইউকে, জাপান এবং পৃথিবীর আজকে 187টা দেশে গোল্ডের সঙ্গে মুদ্রার কোনো সম্পর্ক নাই। আমাদের দেশের ক্ষেত্রে কি হয়? আমাদের দেশে তাহলে এখন ওই সমস্ত দেশে যেভাবে এখন তারা পরিবর্তন করলো, কিন্তু বঙ্গবন্ধু ইজ দ্য ফার্স্ট, তাকে এই জন্য স্বীকৃতি দেওয়া উচিত ছিল, ইউএস বাধা দিয়েছে। এনিওয়ে, তো এখন যেটা হয় সেটা হলো আমরা ডিম্যান্ড এবং সাপ্লাই চিন্তা করি। টাকার ডিম্যান্ড কত? আপনি কি টাকা চান? আপনি টাকা চান? হ্যাঁ, নিশ্চয়ই চাই, আপনি সবাই টাকা চান। চান? আপনি তো জানেনই, তো টাকা চান। কিন্তু অর্থনীতি বলে কোনো মানুষ টাকা মুদ্রা চায় না, টাকা চায় সম্পদ না। চায়। কি চায়? আমি ধরেন একটা মোটরসাইকেল কিনবো, তাহলে আমার জন্য 1 লক্ষ টাকা দরকার, তাহলে আমি টাকা চাই, টাকা চাই, টাকার জন্য টাকা চাই না, আমি টাকাটা সংগ্রহ করে যেই আমার 1 লক্ষ টাকা হয়ে গেল, থ্রো ইট অ্যাওয়ে, আমি মোটরসাইকেলটা নিয়ে নেব। তাহলে মানুষ মোটরসাইকেল চায়, টাকা চায় না। এই ডিম্যান্ডটা, এই যে সাময়িকভাবে মানুষ যে ধরে রাখতে চায় টাকাটা, এইটা যদি আমরা এস্টিমেট করতে পারি, আর মানি সাপ্লাইকে সমান করতে হবে। মানি সাপ্লাইয়ের অঙ্ক তো বাংলাদেশ ব্যাংকেরই হিসাব আছে, এই দুটোকে সমান করতে পারলেই আমরা কোনো ইনফ্লেশন হবে না, ডিফ্লেশন হবে না, কোনো অসুবিধা হবে না। ঠিক ততটুকু টাকা ছাপবো যতটুকু দেশের ডিমান্ড থাকবে। এটা অনেকটা ওই তুগলক বলেছেন যে সোনাটা হচ্ছে সোনা এবং মুদ্রা হচ্ছে ঘোড়ার মতো, লাগাম দিয়ে আটকে রাখা হচ্ছে, ঘোড়া দৌড়াতে পারছে না, ছেড়ে দাও, অর্থনীতি উন্নতি করবে। যতটুকু ডিমান্ড ততটুকু হবে। এত আধুনিক ল্যাঙ্গুয়েজে বলা না, তার ল্যাঙ্গুয়েজ অন্যরকম, তাকে তো আমরা পাগল হিসেবেই জানি। যাই হোক, তার এই সিদ্ধান্ত কথাটা খুব কাজের ছিল। তো এখন আমরা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সমান করতে চাই, কিন্তু ডিমান্ডকে এস্টিমেট করা বাংলাদেশ ব্যাংক কেন, পৃথিবীর কম দেশের পক্ষেই এটা সম্ভব। সেই জন্য আমরা পারি না। কিছু কিছু ত্রুটি থাকেই, আমেরিকায় কম ত্রুটি থাকে, আমাদের একটু বেশি ত্রুটি থাকে। এইটা মেকআপ করার জন্য বিভিন্ন ধরনের মানিটারি পলিসি দরকার হয়। এই মানিটারি পলিসি সাধারণত 2 রকম, একটা হলো ক্লাসিক্যাল মেথড, আর একটা হলো মডার্ন মেথড। তো এগুলো ম্যাথমেটিক্যাল মডেলস, এগুলো নিয়ে সেগুলো আমাদের সাধারণ দর্শকের পক্ষে, আমাদের পক্ষে বুঝে ওঠা কঠিন। তো আমাদের তো আমরা যদিও তখন খুব ছোট ছিলাম, জানি যে 74 সালে একবার আমাদের 100 টাকার নোট বাতিল করা হয়, 75 সালে। এবং সেই সময় বাংলাদেশ ব্যাংকের সেকেন্ড যিনি গভর্নর ছিলেন একে এন আহমেদ সাহেব, তো একে এন আহমেদ সাহেবের সঙ্গে আমার একটা ইন্টারভিউ করার সৌভাগ্য হয়েছিল। আমি তখন প্রথম আলোতে ছিলাম, যেটা পরবর্তীতে উনি মৃত্যুবরণ করার পরে বিআইবিএম সেই ইন্টারভিউটা ছেপেছিল। আমি সেখান থেকে কি প্রেক্ষাপটে আমাদের আসলে সেই 100 টাকা বাতিল করা হয়েছিল সেটা একটু উনি যেভাবে বলেছেন সেটা একটু পড়ে শোনাই। দেশে তখন মূল্যস্ফীতির বিরাট চাপ, ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা নিয়ে অনেক পণ্য গুদামজাত করেছেন, কালোবাজারিও টাকা লুকিয়ে রেখেছেন, জাতীয়করণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিশেষত পাটকলগুলো অবিরত ব্যাংক থেকে ঋণ নিয়ে যাচ্ছে, দেশে একটা অনিশ্চিত অবস্থা চলছে, জনগণ অস্থির হয়ে আছে। আমি শেখ সাহেবকে বললাম, এই অবস্থায় প্রতিকার করতে হবে, কিছু কঠোর ব্যবস্থা নিতে হবে, অবিলম্বে মুদ্রা অবমূল্যায়ন করতে হবে, আর বাজার থেকে 100 টাকার সব নোট তুলে নিতে হবে। উনি তাৎক্ষণিকভাবে রাজি হয়ে গেলেন, কোনো বিতর্ক করতে হলো না। পরে আবার উনি বলছেন আরেকটা প্রশ্নের উত্তরে, আমি আমার সহকর্মী ডেপুটি গভর্নর নুরুল মতিন সাহেবকে বললাম গোপনে একটা কর্মপরিকল্পনা বানান। তিনি সেটা বানানোর পর তখনকার অর্থ সচিব ও আমার বন্ধু তখনকার সদ্যপ্রয়াত কপিল উদ্দিন সাহেবকে অবহিত করলাম। গোপনীয়তা রক্ষার জন্য আমাদের বৈঠকের স্থানটি ঠিক করা হলো জয়দেবপুরের এক মাঠে। সেখানে আমি নুরুল মতিনের সঙ্গে আলাদা করে মিলিত হতাম। যখন বিস্তারিত কার্যক্রম তৈরি হলো, আমি গণভবনে গিয়ে বঙ্গবন্ধুকে অবহিত করলাম। এটা বাস্তবায়ন করার দিন ধার্য হলো। তাকে সেদিনই অনুরোধ করলাম তিনি যেন এই কার্যক্রম এবং তার ঘোষণার দিন তারিখ গোপন রাখেন। তিনি কথা দিলেন এবং তা রক্ষাও করলেন।
যখন সময় এলো তখন বঙ্গবন্ধু বললেন ঘোষণার দিন আমরা যাতে গণভবনে চলে যাই, এবং স্মরণ করিয়ে দিলেন বাংলাদেশ ব্যাংকের আর কেউ যেন বিষয়টি জানতে না পারে। ঠিক হলো, ওই দিন সকালে আমি আর নুরুল মতিন পিকনিকের নাম করে গণভবনে চলে আসব, এবং বঙ্গবন্ধু সেখানে তৎকালীন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, তৎকালীন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী, অর্থমন্ত্রী আর মল্লিককে ডেকে এনে এই কার্যক্রমে ব্যাখ্যা করবেন। আমি আপত্তি তুলে বললাম ওনারা ভুলক্রমে কারো কাছে বলে দেবেন না, তার নিশ্চয়তা কোথায়? বঙ্গবন্ধু হেসে বলেছিলেন সবাই এসে গেলে গণভবনের গেট আমি বন্ধ করে দেব। পরে বুঝেছি বঙ্গবন্ধু তার প্রতিটি কথায় যথাযথভাবে রেখেছিল। এই যে 100 টাকার নোট বাতিল হয়ে যায় আমরা পরে শুনেছি, আপনি যদি সেই বিষয়টি বলেন, আপনার কিছু এটা আমাকে বলছিলেন এর আগেই যে বঙ্গবন্ধু আপনাদের কাছেও কিছু টাকা আটকে গেছিল, এমনকি বেগম মুজিবের কিছু টাকাও আটকে গেছিল যে টাকাটা বাতিল করার কারণে উনি আর চালাতে পারেনি। সেটা যদি আপনাদের স্মৃতি থেকে কিছু বলেন। না, বেগম মুজিবের টাকা যে আটকে গিয়েছিল এটা আমরা পরে বিভিন্ন সূত্রে শুনতে পেয়েছি। আর এই দিনটা ছিল আপনার 1975 সালে 7ই এপ্রিল। তো এই সময় আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সার্জেন্ট জহুরুল হক হলে থাকি। আমার কাছে তখন 113 টাকা আছে। তো 5 টাকা হলে আমাদের একদিন চলে তখন। তো 113 টাকায় আমার প্রায় ধরেন 25 দিন বা 20 দিনের উপরে চলে যাবে। বিকেলে হলে ঢুকছি, এই সময় একজন বলল যে 100 টাকার নোট বাতিল হয়ে গেছে, কালকে থেকে আর চলবে না। তার মানে মাত্র 13 টাকা। আমার মুখটা অন্ধকার হয়ে গেল যে কী করে এটা সম্ভব, এখন আমরা চলবো কী করে। ওই দিন এই টাকাটা বাতিল হয়েছে এবং অত্যন্ত সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে ব্যাংকগুলো টাকাগুলো সংগ্রহ করেছে কয়েকদিনের মধ্যে, এবং আমাদের মতো যারা সামান্য টাকার মালিক ছিল তাদেরকে ইমিডিয়েটলি ব্যাংক কিন্তু আবার ফেরত দিয়েছে টাকা, 100 টাকা। আর যাদের টাকা অনেক বেশি ছিল তাদেরটা দীর্ঘদিন আটকে রাখা হয়েছে, সো দ্যাট বাংলাদেশে যেন ইনফ্লেশনটা না হয় বা কেউ দুর্নীতি করেছে কিনা এগুলো এই প্রসঙ্গে স্টাডি করা যায়। এই প্রসঙ্গে একেএন আহমেদ সাহেব আমাকে আরেকটি কথা বলেছিলেন, সেটাও আমি একটু পড়ে শোনাই। মনিটাইজেশন মানে উনি 100 টাকার নোট বাতিল সম্পর্কে বলছেন যে ক্ষেত্রে নুরুল মতিন ছিলেন অতুলনীয়, এর যত ছোট ছোট কাজ সব উনি করেছেন। তো এসব বন্ধু আমার পাশে থাকলে এবং বাংলাদেশ ব্যাংকের একদল নিষ্ঠাবান কর্মকর্তা কর্মচারী দক্ষতার সাথে কাজ করলে অবশ্যই বঙ্গবন্ধু অনেক সহায়তা না করলে কাজ সুন্দরভাবে করা যেত না। এবং পরে এইটা নিয়ে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল তাকে প্রশংসা করে যেটা বলেছে যে কিভাবে এই সিদ্ধান্ত গোপন রাখতে পেরেছে সেটা বিশ্বব্যাংকের এবং IMF-এর কাছে একটা বিস্ময় ছিল, এবং এটাতে যে ইনফ্লেশন হয়নি এবং কোনো ধরনের মিসম্যানেজমেন্ট ছিল না, হয়নি। এবং সেই কৃতিত্বও কিন্তু অন্তত একেএন আহমেদ সাহেব আমাকে বলেছিলেন যে এই কৃতিত্ব বঙ্গবন্ধুরই। বঙ্গবন্ধু এই টোটাল পরিকল্পনাটা এমনভাবে সাজিয়েছিলেন তার নেতৃত্বে এনারা যে এটা সম্ভব হয়েছিল। আপনি যদি বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং বাংলাদেশ ব্যাংকের বাস্তবায়নে বা ব্যাংকিং সেক্টরের বাস্তবায়ন, আপনি জানেন ব্যাংকের লোকজন কিন্তু অ্যাটলিস্ট ওই আমলে খুবই সৎ ছিল এবং তারা কাজ করে, এখনও তুলনামূলকভাবে তারা সততার সাথে অনেক কাজ করে। তো সেই সময়ে বঙ্গবন্ধুর নির্দেশে সবাই তো ঝাঁপিয়ে পড়ে দেশ গঠনের কাজ করছে। এইরকম একটা সিদ্ধান্ত যেটা আলটিমেটলি বাস্তবায়ন করলে সবারই গায়ে কিছু না কিছু লাগবে, তার টাকা বাতিল হয়ে যাবে, কিন্তু এটা নিয়ে সারা দেশে কোনো প্রতিবাদ হয় নাই, কিন্তু সবাই সুন্দরভাবে টাকাটা জমা দিয়েছে এবং সেই টাকা যার যেভাবে পাওয়ার আবার ফেরত পেয়েছে দীর্ঘদিন পরে হলেও। যারা বেশি জমা দিয়েছে তাদের করে দেরি হয়েছে, যারা কম জমা দিয়েছে তারা আগেভাগে পেয়েছে, কারোই কোনো অসুবিধা হয় নাই। কিন্তু আমাদের অর্থনীতি কিন্তু একটা বিরাট রিলিফ পেয়েছিল এর মাধ্যমে। এরপরে তো আর বাংলাদেশ ব্যাংক কখনো কোনো টাকা বাতিল করেনি। অ্যাকচুয়ালি টাকা যদি বাতিল করা হয়, যে কোনো দেশের টাকাই কোনো সময় বাতিল করলে টাকার উপর মানুষের বিশ্বাসযোগ্যতা বা নির্ভরতা একটু কমে যায়। এটা বাংলাদেশ ব্যাংক কিন্তু বারবারই মনে করেছে এবং কখনোই বাংলাদেশ ব্যাংক আর চিন্তা করে নাই যে টাকা বাতিল করবে, এবং ভবিষ্যতে আশা করি বাংলাদেশ ব্যাংক আর কখনো টাকা বাতিলের চিন্তা করবে না। কারণ ওই সময় একটা বিশেষ পরিস্থিতিতে এবং বঙ্গবন্ধুর মতো একটা বিরাট ছাতা আমাদের উপরে ছিল বলে এটা সম্ভব হয়েছে। এখন কিন্তু টাকা বাতিল করার কেউ চিন্তা করলে বিপদ হতেই পারে। আপনি যদি এই প্রসঙ্গে কিছু বলেন, টাকা বাতিল করা না করার বিষয়ে। উনি আমার মতে তো প্রথম দিকে যে কয়জন গভর্নর ছিলেন একেএন আহমেদ অতুলনীয়। কেন? উনি না হলে সম্ভবত আমার হিসাবে বলে দেশকে ধরে রাখা খুব কঠিন ছিল। এত ইনফ্লেশন, টাকার এত নকল টাকার ছড়াছড়ি, এত অর্থনৈতিকভাবে আমরা এত দুর্বল, আমাদের ফরেন এক্সচেঞ্জ রেট এত হয়ে গেছে, এর থেকে দেশকে উদ্ধার করা অনেক কঠিন ছিল। এখানে আমাদের একদিন আমাদের মিটিংয়ে এই গল্পটা যেটা আপনি পড়ে শোনালেন, এই কথাটা আমাদেরকে বলছে, আমার কাছে একটা রেকর্ডও আছে সেটা। তো সেখানে উনি বলছেন
যে আমি যখন এই প্রস্তাব করলাম, আমি দেখলাম যে এছাড়া দেশকে বাঁচাবার আর কোনো রাস্তা আমি দেখছি না। তখন আমার জুনিয়র্সরা, কেবলমাত্র একজন যার নাম আপনি বললেন মতিন সাহেব, আমার জুনিয়র্সরা আমাকে বললো এটা করেন না স্যার। তখন আমি তাদেরকে বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমি একটা ফাইল তৈরি করলাম, আমি তাজউদ্দিন সাহেবের কাছে গেলাম। তাজউদ্দিন সাহেব এটা দেখে বললেন ইম্পসিবল, এটা করা যাবে না, দেশ মানুষে এমনি আমাদের টাকার পিছনে কোনো ব্যাকিং নেই, এটা সব ধ্বংস হয়ে যাবে। উনি খুব কষ্ট পেলেন, উনি আবার অফিসে আসলেন, নিজে বলতেছেন। তারপর আমি দুটো ফাইল করলাম, একটা ফাইলে লিখলাম রেজিগনেশন, আর একটা ফাইলে লিখলাম যে এই কাজ করতে হবে। সরাসরি বঙ্গবন্ধুর কাছে গেলাম, গিয়ে বললাম যে মুজিব ভাই সাইন করেন, যে কোনো একটা করলেই হবে। উনি তো অবাক হয়ে জিজ্ঞেস করলেন যেটা মানে রে, একটাতে আমার রেজিগনেশন আছে আর একটাতে এই নীতি আমি করেছি। চমৎকার, এই জন্যই তো আমি তোমাকে সিলেক্ট করেছি। রেজিগনেশন? কিসের রেজিগনেশন? আমি যাকে সিলেক্ট করেছি ইজ দ্য বেস্ট, সেই সবচেয়ে কাজ করবে। তখন মুজিব ভাই এটা কাউকে বলা যাবে না। উনি বললেন নিশ্চয়ই কাউকে বলা যাবে না, এই ল্যাঙ্গুয়েজটাই কাছাকাছি আসে। মাহফুজ ভাই, আমরা এখন আসলে আলোচনায় যাব যে এখন আমাদের টাকাটা কোথায় ছাপা হয়। আমরা জানি সিকিউরিটি প্রিন্টিং প্রেসে, সেই পদ্ধতিটা কি? টাকাটা কি পদ্ধতিতে ছাপা হয়? টাকা যখনই ছাপার দরকার হয়, বাংলাদেশ ব্যাংক তো রিকুইজিশন দেয়। হ্যাঁ, এটা কিন্তু প্রথমে বাংলাদেশ ব্যাংকের আওতায় একটা প্রকল্প হিসেবে গড়ে উঠেছে গাজীপুরে। হ্যাঁ, সিকিউরিটি প্রিন্টিং প্রেস প্রজেক্ট ছিল নাম। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকেরই একজন নির্বাহী পরিচালক এটার চার্জে ছিলেন। পরবর্তী সময়ে যখন মেশিন টেশিন কিনে করে বাংলাদেশ ব্যাংক তাকে এই টাকাটা কর্জ দিয়েছে এবং তৈরি করার পরে বাংলাদেশ ব্যাংক এটা পৃথক বডি করে দিয়েছে এবং সেটা আলাদা একটা সিকিউরিটি প্রিন্টিং প্রেস হয়ে গেল। তো বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক এটা প্রধান থাকেন এখনও। তো বাংলাদেশ ব্যাংক তার কাছে যে টাকার প্রয়োজন হলে ওখানে রিকুইজিশন দেয়, দিলে তারা টাকাটা ছাপায়। টাকা ছাপার জন্য যে সিকিউরিটি থ্রেড যুক্ত বা বিভিন্নভাবে তৈরি করা যে নিরাপদ কাগজ, সেটা বিদেশ থেকে আসে। কালি বিদেশ থেকে, কালি কিন্তু অনেক দাম, কালি বিদেশ থেকে আসে। ইন্টেগুলো কালি, হ্যাঁ হ্যাঁ জি, ওগুলো বিদেশ থেকে আসে। সেগুলো দিয়ে ওখানে ছাপা হয় এবং তাদের গুদামে এটা সংরক্ষিত হয়। বাংলাদেশ ব্যাংকের যখন চাহিদা হয় এগুলো এনে বাংলাদেশ ব্যাংকের গুদামে রাখে। টাকা কিন্তু যেগুলো ছাপা হয় সবগুলোকে আমরা টাকা বলি না। টাকা যেগুলো ছাপা হয়েছে এগুলো নোট ফর্ম বলা হয় এবং এগুলো আলাদা রাখা হয়। যখন এই টাকাটা বাজারে আসে, অর্থাৎ ওই ভল্ট থেকে আরেকটা ভল্টে নিয়ে আসা হয়, তখন এটাকে আমরা টাকা মানে বা মানি ইন সার্কুলেশন, যেটা স্যাররা ভালো বলতে পারবেন। আমি ওটা ওনার কাছেই যাব। আচ্ছা, আমাদের এখন যে টাকাটা ছাপা হয়, আপনি বলছিলেন যে ডিমান্ড সাপ্লাইটাকে মেজর মানে মূল গুরুত্ব দেওয়া হয়, কিন্তু রিজার্ভও নিশ্চয়ই একটা অংশ। আমাদের এই মুহূর্তে আমাদের যেখানে স্বাধীনতার পরে আমরা কিছুই পেলাম না, আপনি যেটা বলছিলেন, এখন তো $44 বিলিয়ন আমাদের রিজার্ভ আছে এবং আমি সর্বশেষ খবর নিয়েছি সেপ্টেম্বর পর্যন্ত মানি সাপ্লাই 15 লক্ষ কোটি টাকার মতো, আরও বেশি। তো এই যে সমৃদ্ধি 50 বছরে আমরা অর্জন করলাম, এখন আমাদের যে এই ডিমান্ড সাপ্লাইটা দেখার জায়গাটা কিভাবে হয়, বা বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই তার মনিটারি পলিসির আওতায় এটা তৈরি করে, সেটা কি? প্রথমত রিজার্ভের সঙ্গে সম্পর্কটা, মানি সাপ্লাই সম্পর্কটা একটু ক্ষীণ, সরাসরি না। কেমন? যেমন ধরেন আমি একটা শ্রমিক, আমি মধ্যপ্রাচ্য থেকে কিছু পয়সা আয় করেছি, বাংলাদেশে পাঠালাম। এই টাকাটা তো আমাকে দিতেই হবে। ফরেন এক্সচেঞ্জ তো আর ব্যাংক ধরে রাখতে পারবে না, সেন্ট্রাল ব্যাংকের কাছেই চলে যাবে এবং আমাকে বাংলাদেশি টাকা দিতে হবে। তাহলে বাংলাদেশ ব্যাংক কোথা থেকে টাকা দেবে? প্রিন্ট করতে হবে। এই কারণে কিছু প্রিন্টিং থাকবে, যেটা যারা এক্সপোর্ট করছে তাদের টাকাটা যখন আসবে তখন একটা সার্টেন পার্সেন্টেজ বাদ দিয়ে তাদেরকে টাকা দিতে হবে। সেই টাকাটা চলে যাবে, ডলারটা চলে যাবে বাংলাদেশ ব্যাংকের কাছে। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা দেবে, প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে দেবে। এই কারণে কিছু ফরেন এক্সচেঞ্জের সঙ্গে কিছু নোট ছাপা হয়। কিন্তু এমন দেখা গেছে যে যখন অনেক বেশি ইনকাম আসছে, তখন তো আমরা এক্সপোর্টারের কাছে গিয়ে বলতে পারবো না যে ভাই আর এক্সপোর্ট করেন না, এটা তো বলতে পারবো না। দেশে ভালো তো এক্সপোর্ট মানে তার অ্যাসেটের এগেইনস্টে তাকে তো একটা মুদ্রা দিতে হবে। সুতরাং তখন হয়তো আমার মানি সাপ্লাই অনেক বেড়ে যাবে। যতই এক্সপোর্ট হবে, যতই রিমিটেন্স আসবে, মানি সাপ্লাইও তত বেড়ে যাবে। এইটাকে ম্যানেজ করার জন্য মনিটারি পলিসি, মানি সাপ্লাই বেড়ে গেলে আমাদের যেটা হবে যে মূল্যস্ফীতিটা বাড়বে, মানে জিনিসপত্রের দাম বাড়বে, মানুষের কাছে বেশি টাকা থাকবে, সে বেশি দাম দিয়ে সে পণ্য কিনতে যাবে। হ্যাঁ, সেই জায়গা থেকেই বাংলাদেশ ব্যাংক মনিটারি ম্যানেজমেন্ট বা তখন করা হয় মুদ্রা নীতি তৈরি করে। স্টেরিলাইজেশন পলিসি বলে একটা পলিসি আছে। এই পলিসি দিয়ে আপনার বিলস আর বন্ড বাজারে ছেড়ে ওই এক্সেস টাকাটাকে আমরা তুলে এনে ডিমান্ড সাপ্লাইটাকে আবার সমান করার চেষ্টা করি।
মানে সেটা এখন হয় আমার যে ট্রেজারি বিলের নিলাম টিলাম এগুলো দিয়ে, হ্যাঁ, রেপো treasury, রিভার্স right. রেপো, সেগুলো একটু না, জটিল আলোচনা, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সেটা হ্যাঁ। বোঝা কঠিন। মাহফুজ ভাই, আপনি বলছিলেন আমাকে আমাদের এই আলোচনা শুরু হওয়ার আগে যে আপনি বিভিন্ন দেশে গেছেন এবং আপনার কাছে আসলে বিদেশি অনেক টাকার সম্ভার আছে, যেগুলো আমরা নিশ্চয়ই পরবর্তীতে একদিন এটা নিয়ে আলোচনা করব। কিন্তু আপনি বিশেষত ভিয়েতনামের হোচিমিনে গিয়ে বাংলাদেশি টাকা গিফট করার পরে যে না, এটা- অভিজ্ঞতার কথা, সেটা যদি একটু শেয়ার করেন। আমি পৃথিবীর যে কোনো দেশেই যাই, আমি কিছু নতুন টাকা, কম দামের টাকা, যেমন 2 টাকার নোট, 10 টাকার নোট, এগুলি সুন্দর, 5 টাকাটা আমার কাছে এত সুন্দর লাগে না, ওগুলো নিয়ে যাই। তা আমি ভিয়েতনামের স্মৃতিটা বলি, খুব মজার। আমরা 3-4 জন গিয়েছি একটা রেস্টুরেন্টে খেতে। তো নিচে ওরা সবাই কাউন্টার থেকে খাবার নিচ্ছে, আমি যেহেতু একটু সিনিয়র ছিলাম, আমি উপরে গিয়ে বসেছি আর কি। তখন ওইদিকে দেখি একটা, এটা কত সালের ঘটনা? এটা বছর 7 আগের কথা। হ্যাঁ, তখন বেশ কিছু ছেলে পেলে দৌড়াদৌড়ি করছে ওই রুমটাতে, আর 2-3টা ফ্যামিলি একসাথে বসে খাচ্ছিল। তা বাচ্চারা দৌড়ে আমার কাছে আসলে আমি ওদেরকে একটু আদর করলাম, কথা বললাম, কিন্তু গার্জিয়ানরা একটু উদ্বিগ্ন যে বিদেশি একজনকে ডিস্টার্ব করছে, কিন্তু আমি কিন্তু ওদের সাথে দুষ্টামি করছি। তো ওদেরকে তখন আমি সবাইকে 10 টাকার একটা করে নোট দিলাম। তো ওরা জিজ্ঞেস করলো যে বঙ্গবন্ধুর ছবি দেখে যে এটা কে, ওরা চিনতে পারছে না, ওরা তো হোচিমিন দেখে অভ্যস্ত। তাই আমি বললাম হি ইজ শেখ মুজিবুর রহমান, আওয়ার গ্রেট লিডার। তো এটা বুঝতে পারলো না। তখন আমি বললাম যে হোচিমিন অফ বাংলাদেশ বলার সাথে তোমাদের খুব মজা হোচিমিনের পেয়ে মতো গেছে। আমাদের বঙ্গবন্ধু। তখন তারা সবাই মিলে ওই টাকা সবাই হাতের মধ্যে নিয়ে হোচিমিন অফ বাংলাদেশ, হোচিমিন অফ বাংলাদেশ বলে মিছিল করতে করতে চলে। এই সময় তাদের খাওয়া শেষ, তারা সিঁড়িতে যাচ্ছে, আর আমাদের যারা নিচে ছিল ওরা সব খাবার নিয়ে সিঁড়িতে ওঠার সময় দেখে এক পাল ছেলে হোচিমিন অফ বাংলাদেশ বলে বাংলাদেশের 10 টাকার নোট নিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। এটা খুবই মজার একটা স্মৃতি ছিল। আমি আপনার কাছে আসবো। আমরা 1 টাকার নোট দিয়ে আমাদের প্রথম নোট, আর এখন আমরা ছাপছি 1000 টাকার নোট, এবং এইটাতে মানে কোনো ধরনের কোনো কিছু মিন করে কিনা, মানে তার মানে কি আমাদের টাকার মান কমে গেল, বা 1 টাকা দিয়ে শুরু হয়েছিল, বা তার মানে কি আমরা ইনফ্লেশনকে স্বাগত জানালাম? এটা কিভাবে ব্যাখ্যা করবেন? না, এর সঙ্গে ইনফ্লেশনের খুব একটা সম্পর্ক নেই। যেমন একটা কনফিউশন আছে, জাপানিজ ইয়েন এত কম, পৃথিবীর মানুষ মনে করে কি যে সমস্ত টাকা, যেমন মিডল ইস্টার্ন টাকা ডলারের চেয়েও অনেক বেশি, 4-5টা ডলার ইকুয়াল টু মিডল ইস্টের টাকা হয়, তাহলে মিডল ইস্ট অনেক শক্ত, এরকম একটা ধারণা আছে। জাপান ইকোনমির তো কোনো প্রশ্নই করতে পারেন না, কিন্তু তার মুদ্রামান এত কম কেন? এটা ভিয়েতনামের ক্ষেত্রেও সেম। হ্যাঁ, বলেন। কারণ হচ্ছে, আসলে এই জিনিসটা বোঝা দরকার, যে কারণটা হচ্ছে যে তারা যেদিন ওই কি বয় লিটল বয়, যেদিন লিটল বয় ছাড়া ফেলেছিল, মানে নিউক্লিয়ার বোমা মারছিল হিরোশিমা নাগাসাকিতে, সেই দিন যে এক্সচেঞ্জ রেটটা ছিল, ওই স্মরণে এবং ওটার প্রতিবাদ করে আজও তারা ওটাকেই বেস রাখছে। এটার সঙ্গে ইকোনমিক সিচুয়েশনের সম্পর্ক নাই। যেমন বাংলাদেশে আমার 1 টাকা না 1000 টাকা, এটা হলো কি ট্রানজ্যাকশন বাড়ার সঙ্গে। আমরা যত বেশি ব্যবসা করব, যত লেনদেন হবে, যত এই হবে, তখন 1 টাকা নোট, 1 টাকা তো সরকারি নোট বাদ দিলাম, 10 টাকা নোট কত দেব? সুতরাং 1000 কেন, এখন 2000 টাকারও নোট হতে পারে। আমাদের ট্রানজ্যাকশন বাড়ছে, করোনার কথা বাদ দেন, সাময়িক এটা ঠিক হয়ে যাবে আশা করা যায়। তো সুতরাং ট্রানজ্যাকশন বাড়লে আমার নোট বড় দরকার। এই মানিটারি পলিসির সঙ্গে তেমন বিষয় না, এটা হলো ট্রানজ্যাকশনের সঙ্গে। আচ্ছা, মানে আমাদের যেহেতু হিউজ ট্রানজ্যাকশন হয় বা লক্ষ কোটি টাকার ট্রানজ্যাকশন হয়, আমরা যে ছোট নোট দেই সেটা দেওয়া সম্ভব না, এ কারণেই আমাদের। এই কারণেই হয়। আচ্ছা। তবে একই সঙ্গে আমাদের একটা পরিবর্তন আসছে, সেটা হলো এখন বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশনের সুবিধা, এটিএম কার্ড, ইন্টারনেট ট্রানজ্যাকশন, তারপর অন্যান্য যে সমস্ত ক্রিপ্টোকারেন্সি এগুলো আসছে। ক্রিপ্টোকারেন্সির এটা তো মানে ইয়ে হচ্ছে, আপনি চান আর না চান বাংলাদেশে হোক আর না হোক, এটা তো একটা ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেনা। সেক্ষেত্রে এটা ঠিক। ধরেন আমরা অনেক কিছু চাই না, কিন্তু পৃথিবীতে হয়ে যায়, ঠেকাতে পারবো না। ক্রিপ্টোকারেন্সির অবস্থা এরকম ছিল, কিন্তু আজ গতকালকে দেখলাম এটা $60 নেমে আসছে, কয়েকদিন আগে $130 ছিল। এই যে আনসার্টেনিটি, ফ্ল্যাকচুয়েশনস, এটার জন্য সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক সবাইকে না করতেছে, তোমরা করো না। না করলেই যে মানুষ শুনবে এটা হয়তো বলা যায় না, কিন্তু এখন পর্যন্ত আমরা দ্বিধান্বিত। ক্রিপ্টোকারেন্সিকে সমর্থন করা উচিত হবে কি হবে না, এই ক্রিপ্টোকারেন্সি বাদ দেন, কিন্তু আদার মিনস অফ ট্রানজ্যাকশনস কত রকম আছে না, বিশেষত ইন্টারনেট ট্রানজ্যাকশন। এখন তো এত বড় বড় নোট নিয়ে কে কোথায় যাবে? ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলো আছে। ডেবিট কার্ড হলো, হ্যাঁ, এগুলো হলো অল্প টাকা,
আর ইন্টারনেটে আপনি লাখ কোটি টাকা ট্রান্সফার করে দিতে পারেন। ইভেন আমরা এখন তো ব্যাংকের ট্রানজাকশন বিএফটিএন আরটিজিএস Yes, এসব দিয়ে ওগুলো দিয়ে ট্রানজাকশন হয়, ইয়ে করা সো যায়। টাকার এই জায়গাটা ওই ফরম্যাটে চলে যাচ্ছে। তো এই লেটেস্ট যে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সেটার ব্যাপারে যদি আপনি কিছু বলেন। এটা অবশ্যই একটা অগ্রগতি। হ্যাঁ, আমাদেরকে শুধু টাকা গুনে গুনে যে কাজ করা, বিদেশে এখন যদি আপনি অনেক লেনদেন করে টাকা দিতে চান লোকজন হাসবে, অনেক জায়গায় নিবেই না। হ্যাঁ, এই ইলেকট্রনিক্স এই ডিভাইসগুলোতে আমাদের প্রবেশ করতেই হবে, করা ছাড়া কোনো পথ নাই। আপনি এটা দ্বারা বিভিন্ন রকম সুবিধা আছে। আপনার এই যে কাগজের টাকা ব্যবহার করা লাগে না, গুনতে হয় না, মুহূর্তের মধ্যে আপনি ট্রানজ্যাকশন করতে পারেন। আবার যদি উল্টো দিক দিয়ে বলেন, যারা নাকি গোয়েন্দা তৎপরতা করে টাকা কোন দিকে যায়, একজন লোক কোথায় খরচ করছে, কত খরচ করছে, মুহূর্তের মধ্যে সে এটা বের করতে পারে। হ্যাঁ, সেই জায়গায় আমাদের সজাগ থাকার জায়গা, সুযোগ আছে। হ্যাঁ, যে আমরা যেমন টেররিস্ট ফাইন্যান্সিং এর মধ্যে পরে হ্যাঁ, সন্ত্রাসী অর্থায়ন যে জিনিসটা, আমরা সেটার জন্য আমাদের বিএফআইও অনেক রকম কাজ করে, কিন্তু যখন আমরা ইলেকট্রনিক লেনদেনে যাব তখন কিন্তু সহজেই তারা ঘরে বসেই ট্রানজ্যাকশনগুলো ধরতে পারবে। ওই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে করতে হবে না, বা অনেকের উপরে ডিপেন্ড করতে হবে না। সুতরাং এইটা ওই দৃষ্টিকোণ বাদ দিলেও কিন্তু আমাদের নিজেদের সুবিধার জন্যই আমরা ইলেকট্রনিক্স মিডিয়াতে বা লেনদেনগুলোতে আমরা অ্যাপ্রিসিয়েট করা উচিত। দর্শক, আমরা আজকের মতো শেষ করতে যাচ্ছি বিজি উইক। আপনারা দেখছিলেন এতক্ষণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত বিজি উইক অনুষ্ঠান। আমরা প্রতি রোববার রাতে বিজি উইক আপনারা দেখতে পাবেন রাত 11টা থেকে 12টার সময় পর্যন্ত। সে পর্যন্ত সুস্থ থাকুন। সবাইকে শুভকামনা জানিয়ে শুভরাত্রি।